কেমন হবে যদি আপনি আপনার নৌকা নিয়ে সমুদ্রে থাকেন এবং হঠাৎ করে সমুদ্রের পানি কোথাও গায়েব হয়ে যায় এবং পরে আপনি সমুদ্রে খালি এবং জনশূন্য জমি দেখতে পান? এই জিনিসটি আপনাকে কতটা ভয় দেখাতে পারে এবং শেষ পর্যন্ত সমুদ্রের পানি যা গায়েব হয়েছে তা কোথায় গেল এবং এই সমুদ্রে কি আবার সেই পানি ফিরে আসবে নাকি আসবে না? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর এই গল্প থেকে জেনে নেওয়া যাক। এই ফিল্মটি আপনাদের বেশ পছন্দ হবে, যা একটি সাইফাই অ্যাডভেঞ্চার ফিল্ম যার নাম হলো সারভাইভ। তো চলুন আজকের গল্পটি জেনে নেওয়া যাক। এই গল্পের শুরুতেই আমাদের একটি পরিবার দেখানো হয়, যেখানে তারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করার জন্য সমুদ্রের মাঝে এসেছে। এটি ছিল ক্যারিবিয়ান সাগর। এখানে সবকিছু একদম স্বাভাবিক চলছিল। বেনের মা জুলিয়ান সমুদ্রে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেন যখন বেন এবং তার বাবা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। কিন্তু তখন হঠাৎ করে বেনের মা জুলিয়ান সমুদ্রে এমন কিছু অনুভব করলেন যেন কোনো বড় জিনিস তার আশেপাশে ঘুরছে। যখন তিনি এটি দেখেন তখন সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু তখন কেউ তাকে সমুদ্রের নিচে টেনে নেয় এবং সাথে সাথে তাদের নৌকার যন্ত্রগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। বেন এবং টম এই বিষয়ে মনোযোগ দিতে পারছিলেন না, কারণ তারা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। অন্যদিকে ডুবতে থাকা জুলিয়ান নিজেকে বাঁচানোর পাশাপাশি টমকেও অনেক ডাক দেন, কিন্তু কারো মনোযোগ তার দিকে যায় না। এবং এখানে জুলিয়ান অনুভব করে যেন সমুদ্রের পানি পেছন দিকে যাচ্ছে এবং সাথে সাথে তিনিও। তখন টম ওই জিনিসটি লক্ষ্য করে। সে জুলিয়াকে দেখতে পায় এবং ঠিক তখনই টম তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। তখনই বেন নৌকার ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে যায়। এখন টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে বাঁচায় এবং এরপর বেন এবং কেসি দুজনকে নৌকার উপরে টেনে তোলে এবং এভাবে জুলিয়ানের জীবন রক্ষা পায়। এখন নৌকায় টম তার মেয়ে কেসির উপর রাগ করে। সে বলে যে তোমার খেয়াল কোথায় ছিল? তুমি জানো তো যে সাঁতার কাটার জন্য যাবে তার উপর একজন নজর রাখবে, তাহলে তুমি কেন এই নিয়ম ভাঙলে? যদি তোমার মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো? এখন কেসি এই ভুলের জন্য অনুতপ্ত ছিল, কিন্তু তার দুঃখিত বলার পর সবাই তখন চলে যায় এবং তারপর তারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করে। তখন এখানে কেসির বয়ফ্রেন্ডের ভিডিও কল আসে এবং সে লক্ষ্য করে যে তার প্রেমিকের পেছনের শহরে খুব বড় ঝড় আসছে। এটা দেখে কেসি কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ এই সময় তারা নিরাপদ জায়গায় ছিল না। এই কথা সে তার বাবা মাকে জানায়। এরপর তারা তাদের নৌকার নিরাপত্তা পরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করার সময় তারা লক্ষ্য করে যে অনেক তিমি এবং হাঙর তাদের নৌকার আশেপাশে ঘুরছে এবং টম জানতো যে তিমি বা হাঙর কোনো বড় ভয়ানক ঝড় আসার আগে এমন করে। এখন আসন্ন ভয়ানক ঝড় সম্পর্কে তো আন্দাজ করাই গিয়েছিল, কিন্তু তার আগে তাদের এই হাঙরগুলোর মোকাবেলা করতে হতো। কিন্তু ঠিক তখনই তাদের নৌকায় একটি জোরদার ধাক্কা খায়, যা পরীক্ষা করার জন্য টম নিচে পানিতে যায়। সে দেখে যে নৌকার নিচে খুব বড় একটা ছিদ্র তৈরি হয়েছে, যা অবশ্যই কোনো বড় হাঙর করেছে। এই পরীক্ষা করার পর যখন টম ফিরে আসে তখন সে খারাপভাবে আহত হয় এবং এটা দেখে জুলিয়ান তার ক্ষতগুলিতে সেলাই করে। এখানে টম তার পরিবারকে জানায় যে সেই ছিদ্রের কারণে তারা নৌকাটিকে আর সামনে নিয়ে যেতে পারবে না এবং এখন তাদের কাছে একটাই উপায় ছিল সাহায্যের জন্য কাউকে ডাকা, কিন্তু সিগন্যালও ছিল না। তাদের নৌকার কমিউনিকেশন কোনো সিগন্যাল ধরতে পারছিল না। এখন এই কঠিন সময়ে টম তাদের খাবার ও পানীয়ের জিনিসপত্র পরীক্ষা করে। তাদের কাছে মাত্র 4 দিনের মতো পানীয় ছিল, কিন্তু তাদের সান্ত্বনা এই ছিল যে তারা একটি শিপিং রুটে ছিল এবং এখান থেকে কোনো না কোনো জাহাজ তাদের অতিক্রম করার সময় দেখে নেবে। তাদের এই কথাবার্তার সময় তারা বাইরে থেকে একটি জোরদার আওয়াজ শুনতে পায়। যখন তারা বাইরে গিয়ে দেখে তখন একটি বড় উল্কা তাদের দিকে আসছে। সেটি তাদের জাহাজের সাথে ধাক্কা দিতে পারত এবং তা থেকে বাঁচাতে টম তাড়াতাড়ি তার নৌকার ইঞ্জিন চালু করে। কিন্তু সে জানতো যে যদি সে এমন করে তবে তার নৌকাটি নষ্ট হয়ে যাবে এবং ঠিক সেটাই হলো। তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয় উল্কাটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এখন নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছু করতে পারত না, তাই তারা নৌকার নিচের অংশে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়। এরপর তারা একটি জোরদার আওয়াজ শুনতে পায় এবং সবাই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখে যে তারা বেঁচে আছে, যদিও তাদের আঘাত লেগেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এখন তাদের নৌকার ভিতরে একটি খুব বড় ছিদ্র হয়ে গিয়েছিল, কিন্তু তা থেকে পানি ভিতরে আসছিল না। এখন যখন এই পুরো পরিবার তাদের নৌকা থেকে বাইরে এসে দেখে তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তাদের নৌকার আশেপাশের মাটিতে মাছ পড়েছিল এবং তাদের নৌকা একটি পাথুরে পাহাড়ের মতো এলাকায় ছিল, যেন তারা অন্য কোনো গ্রহে এসেছে। এই জায়গাটি পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে গত রাতে পানি ছিল সেই জায়গাটি এখন উঁচু উঁচু পাহাড় এবং গর্তের মতো দেখাচ্ছিল। এখন টম তাড়াতাড়ি তার কম্পাস বের করে দিক দেখতে শুরু করে এবং সে বুঝতে পারে যে অবশ্যই পৃথিবীর সাথে কিছু গন্ডগোল হয়েছে। পৃথিবীর মেরু পরিবর্তন হয়ে গেছে। উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু চলে গিয়েছে এবং দক্ষিণ মেরুর জায়গায় উত্তর মেরু চলে গিয়েছে এবং সে কারণেই যেখানে আগে মানুষ থাকতো, জমি ছিল, সমুদ্র
সমুদ্রের সমস্ত পানি সেখানে চলে গিয়েছিল এবং এখন সমুদ্রের জায়গায় জমি তৈরি হয়েছে। আর এই জিনিসটা জানার পর তারা সবাই হতবাক হয়ে যায়। আরেকটি ভয়ানক কথা টম তাদের জানায় যে এইসবের মধ্যে যে মানুষরা জীবিত ছিল তারা সবাই মারা গেছে। এখন কেসি এই কথা শুনে খুব বেশি ভয় পেয়ে যায়। সে নিজেকে কেবিনে বন্ধ করে নেয়। যাই হোক, এখন জুলিয়ান এখানে তাদের বেঁচে থাকা খাবার সংগ্রহ করতে শুরু করে এবং টম জন্মদিনের সমস্ত বেলুন হাওয়ায় উড়ে দেয়, যাতে যদি কেউ বেঁচে থাকে তবে তারা দেখতে পায়। এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তার আশা ছিল না যে সামনে থেকে কোনো সাড়া আসবে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সে সাড়া পায়। সে সাড়া তাকে একজন ক্যাপ্টেন দিয়েছিল এবং তিনিও সমুদ্রের স্থান পরিবর্তনের ব্যাপারে জানতেন, কারণ তিনিও টমের পরিবারের মতো তার সাবমেরিনে ছিলেন। ক্যাপ্টেন টমকে জানান যে পৃথিবীর যে মেরু পরিবর্তন হয়েছে তা প্রায় 1 সপ্তাহের মধ্যে আবার তার জায়গায় ফিরে আসবে, অর্থাৎ 1 সপ্তাহ পর সমুদ্র আবার তার জায়গায় আসবে এবং সেই সময় এর ঢেউগুলো খুব বিপজ্জনক হবে। এজন্য ক্যাপ্টেন টমকে বলে যে তুমি কোনো উঁচু জায়গা দেখো এবং সেখানে চলে যাও, কারণ সেখানে তোমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে। এই কথা শোনা মাত্রই জুলিয়ান সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের জিনিসপত্র গোছাতে বলে। টম ক্যাপ্টেনকে বলে যে আপনার সাবমেরিনের ভেতরে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তাহলে কি আপনি আমার বাচ্চাদের রাখবেন? ক্যাপ্টেন বলে যে অবশ্যই ভাই, আমি এটা করতে তো চাই, কিন্তু আমি করতে পারছি না, কারণ আমার সাবমেরিনের ভেতরে আমার একজন সঙ্গী মারা গেছে এবং এখানে শুধু 2 জনের জায়গা আছে। আমি একজন মানুষকে তো রাখতে পারি, কিন্তু তবুও একজন বাইরে থাকবে। টম ক্যাপ্টেনের কাছে অনুরোধ করে, দয়া করে আপনি আমার 2টো বাচ্চাদের কোনোভাবে রাখুন, এর বদলে আপনি যা বলবেন আমি আপনার জন্য করব। আর এজন্য ক্যাপ্টেন তার কথা মেনে নেয়। এরপর টম সেই সাবমেরিনের অবস্থা আন্দাজ করে এবং তার স্ত্রীকে বলে যে আমরা মাত্র 2 দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব, অর্থাৎ সমুদ্রের পানি ফিরে আসার আগেই আমরা আমাদের বাচ্চাদের নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারবো এবং এভাবে আমাদের 2টো বাচ্চাদের জীবন বাঁচানো যাবে। পরদিন সকালে এই পুরো পরিবার তাদের সফরের জন্য প্রস্তুত ছিল। তখন টম দেখে যে দূর থেকে একটি অদ্ভুত লোক তার কুকুর নিয়ে এই দিকে এগিয়ে আসছে। টম দেখে যে সেই লোকটি আহত ছিল, এজন্য সে তার সাহায্য করতে চায়। সে তাকে পানি দেয়। সেই লোকটি টমের পানি পান করার পর তাকে ধন্যবাদ জানানোর বদলে তার উপর আক্রমণ শুরু করে এবং এই জিনিসটি দূরে দাঁড়িয়ে জুলিয়াও দেখে ফেলে। সেই লোকটি তার কাছে থাকা ছুরি দিয়ে টমের উপর হামলা করে তার জীবন কেড়ে নেয়। এখন তার স্বামীকে তো সে বাঁচাতে পারল না, কিন্তু তাড়াতাড়ি সে নৌকার ভেতরে যায় এবং কেবিনে তার 2টো বাচ্চাদের বন্ধ করে দেয়। এরপর সে কেসিকে একটি ফ্লেয়ার গান দেয় এবং বলে যে এটা তখনই ব্যবহার করবে যখন খুব বেশি প্রয়োজন হবে। তারা এই কথা বলছিল তখনই লোকটি তাদের নৌকায় পৌঁছে যায় এবং তার থেকে বাঁচতে জুলিয়ান বাথরুমের ভেতরে চলে যায় এবং এখানে সে তার ক্ষত সেলাই করতে শুরু করে। সেই ক্ষণেই তাদের নৌকা তল্লাশি করতে শুরু করে এবং যখনই সে সেখানে খাবার পায় সে খাওয়া শুরু করে, যা দেখে মনে হচ্ছিল সে গত কয়েকদিন ধরে ক্ষুধার্ত। খাবার খাওয়ার পর যখন সে জুলিয়ানকে দেখতে গেল তখন জানতে পারল যে যেখান থেকে আওয়াজ আসছিল সেই কেবিনটি খালি ছিল। আসলে জুলিয়ান নৌকায় হওয়া ছিদ্র দিয়ে বেরিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই লোকটির যে কুকুরটি ছিল সে জুলিয়ানকে দেখে ফেলে এবং বাধ্য হয়ে জুলিয়ানকে সেই কুকুরটিকে চুপ করানোর জন্য মারতে হয় এবং সে নিজে নৌকার নিচে লুকিয়ে যায়। যদিও সেভাবে সে সেই খনিকে খুঁজে পায় না, কিন্তু যখন সে তার কুকুরটিকে মৃত দেখে তখন সে বুঝতে পারে যে জুলিয়ান নৌকার বাইরে আছে। এখন যেই সে তাকে ধরার জন্য নৌকা থেকে নিচে নামে, জুলিয়ান তখনই নৌকার উপরে উঠে একটি ভাঙা কাঁচকে নিজের রাস্তা বানিয়ে আবার নৌকার ভেতরে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে এখানে জুলিয়ান আবার সেই লোকটির হাতে ধরা পড়ে। সে তার চুল ধরে তাকে খুব মারে, অত্যাচার করে এবং জুলিয়ানের গলা টিপতে শুরু করে। এখন সে কোনো মতে নিজেকে বাঁচানোর জন্য সেই খনির সাথে লড়াই করতে শুরু করে। ক্যাসি, যে কিনা কেবিন থেকে সবকিছুই দেখছিল, তার মনে পড়ে যে ফ্লেয়ার গানটা ব্যবহার করার একটাই ভালো সুযোগ। সে ফ্লেয়ার গানটা ছুঁড়ে মারে, তবে সেই লোকটার তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু তাদের নৌকাটা জ্বলতে শুরু করে। এখন জুলিয়ান তাড়াতাড়ি তার 2 ছেলে মেয়েকে বাঁচানোর জন্য ওই ছোট নৌকাটা থেকে বেরিয়ে আসে। নৌকা থেকে বেরোনোর সময় সেই খনিটা আবারও জুলিয়ানের উপর হামলা করে, কিন্তু এবার জুলিয়ান তাকে লাথি মেরে পেছনে ফেলে দেয়। যাই হোক, বাইরে যাওয়ার পর ক্যাসি আর বেন তাদের বাবার মরা শরীর দেখে কাঁদতে শুরু করে। তারা মোটেও এমনটা আশা করেনি। বেন নিজেকে দোষী ভাবতে থাকে। যদি সে সেই রঙিন বেলুনগুলো ওপরে না ওড়াতো তাহলে হয়তো এই লোকটা তাদের দেখে এখানে আসতো না। এখন এখানে জুলিয়ানও তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছিল। ঠিক তখনই সে দেখে যে সেই খনিটা তাদের জ্বলন্ত নৌকা থেকে বেরিয়ে এসেছে, আর সেজন্যই তাদের এখানে থাকা নিরাপদ ছিল না। তাই সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা একটা পাহাড়ের পেছনে একটু বিশ্রাম নেওয়ার জন্য থামে, কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তো সেই খনিটা এতক্ষণে তাদের পিছু ছেড়ে দিয়েছে। আর বেন সেখানেও কাঁদছিল। ক্যাসি তাকে সাহস জুগিয়ে একটু পরিষ্কার পানি খেতে দেয়, কিন্তু বেন পানিটুকুও খেতে চায় না। তারা যখন এই সব কথা বলছিল ঠিক তখনই জুলিয়ান দেখে যে সেই খনিটা এখনো তাদের পিছনে আসছে। তাই তারা 3 জন তাড়াতাড়ি সেই খনির হাত থেকে বাঁচানোর জন্য এখান থেকে আবার দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে গেলেও যখনই
যখনই তারা পিছনে ফিরে দেখত সেই খুনিটা তাদের পিছনেই থাকতো। তখন তারা আর না থেমে অনবরত দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে বিষাক্ত পানি ছিল। যদিও এখান দিয়ে যাওয়ার সময় বিপদ হতে পারত, তবুও জুলিয়ান তাদের বাচ্চাদের এখান দিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ওখান থেকে বেরোনোর সময় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং জুলিয়ান বুঝতে পারে যে বেনের শরীরে পানির অভাব দেখা দিয়েছে। তাদের কাছে সামান্য কয়েক ফোঁটা পানি অবশিষ্ট ছিল, যেটা তারা বেনকে দেয়। কিন্তু এত অল্প পানি আর কি হবে? এখান থেকে বেনের বোন ক্যাসি সাহস হারিয়ে ফেলে। তাদের এখানে বেঁচে থাকার কোনো আশা আছে বলে তার কোনো বিশ্বাস ছিল না। সে ধরেই নিয়েছিল যে তারা মারা যাবে এবং সে তাদের দুজনকেও একই কথা বলে। কিন্তু জুলিয়ান তাকে ধমক দিয়ে বলে চুপ করতে এবং সে যা বলছে তেমন ভাবে চলতে। জুলিয়ান বলে যে তারা এগিয়ে যাবে এবং তার বিশ্বাস আছে যে সে তাদের বাঁচাবে। জুলিয়ানের কথা মতো তারা আবার হাঁটতে শুরু করে এবং একটু এগিয়ে যেতেই তারা একটা প্লেন দেখতে পায়, যেটা হয়তো বহু বছর আগে ভেঙে সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা সেই প্লেনের ভেতরে লুকিয়ে পড়ে এবং জুলিয়ান শেষবারের মতো তাদের পারিবারিক ছবি দেখে, যেটা তারা গত রাতে তুলেছিল। এই ছবিটা দেখে সবাই টমের কথা মনে করছিল। রাত অনেক হয়ে গিয়েছিল এবং তারাও ক্লান্ত ছিল, আর ক্যাসি আর বেন ঘুমিয়ে পড়েছিল। কিন্তু জুলিয়ানের অস্থির লাগছিল। সে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় যে রাতের অন্ধকারেও সেই খুনিটা তাদের পিছু ছাড়েনি। খুনিটাও তাকে দেখে ফেলেছিল। এখানে জুলিয়ান ঘুমের ভান করে, আর যেই খুনিটা তার কাছে আসে সে তার উপর আক্রমণ করে বসে। আর এইবার জুলিয়ান রাগে ছিল। সে তার উপর এতবার আঘাত করে, এতবার কোপ মারে যে সেই খুনিটা মারা যায়। অবশেষে তাদের মাথার উপর থেকে সেই বিপদ সরে যায়। এখন জুলিয়ান শান্তিতে ঘুমোয়। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে যে খুনির দেহটা খুব খারাপ অবস্থায় পড়ে আছে, যেটা দেখে তারা বুঝতে পারে যে এই জনশূন্য সমুদ্রটাও খুব বিপজ্জনক। যাই হোক, এখন তাদের সেখানে পৌঁছাতে হবে যেখানে সেই ক্যাপ্টেনের সাবমেরিনটা ছিল। এখন যেখানে জুলিয়ান তার ম্যাপ দেখেছিল সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য বেনের খুব পানি তেষ্টা পায়। তাই সে এগিয়ে গিয়ে কাছের ডোবা থেকে পানি পান করতে শুরু করে। যদিও জুলিয়ান তাকে এখান থেকে পানি পান করতে বারণ করেছিল, কারণ সেই ডোবার পানি বিষাক্ত ছিল। কিন্তু বেনের এত বেশি পানি তেষ্টা পেয়েছিল যে সে জুলিয়ানের একটা কথাও শোনেনি, আর জুলিয়ান তার মাথা ধরে পানি থেকে টেনে বের করতে বাধ্য হয়। পানি পান করার কারণে বেন অসুস্থ হয়ে পড়েছিল। তাই জুলিয়ান আর ক্যাসি সেখানে একটা আশ্রয় তৈরি করে, যেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম করেছিল। ঠিক তখনই জুলিয়ান এখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে যখন সে দেখে তখন অনেক কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে, যেগুলোর হাত থেকে বাঁচার জন্য তারা দৌড়াতে শুরু করে। এবং দূরে তারা একটা বিশাল জাহাজ দেখতে পায়। এটা একটা মালবাহী জাহাজ ছিল, যার ভেতরে অনেক কন্টেনার ছিল। সেই কন্টেনারের মধ্যেই অনেক লোক আশ্রয় নিয়েছিল। তাদের তিনজনকে দেখে সেই লোকগুলো একটা কন্টেনারে ঢুকে নিজেদের ভেতর থেকে বন্ধ করে নেয়। আর জুলিয়ান কন্টেনারের কাছে গিয়ে আকুতি মিনতি করতে থাকে, দরজা খোলার জন্য ভিক্ষা চায়। কাকড়াদের একটা বিশাল ভয়ানক বাহিনী তাদের পেছনে ছিল। এখন তাদের হাত থেকে বাঁচতে জুলিয়ান আর তার দুই ছেলে মেয়ে কন্টেনারের উপর উঠে পড়ে। জুলিয়ান যেই উপরে ওঠে একটা কাকড়া তাকে কামড়ে দেয়, কিন্তু সে কোনো মতে সেটাকে সারিয়ে উপরে উঠে যায়। এখন ক্যাসি তার ক্ষতটাকে তার স্কার্ফ দিয়ে বেঁধে নেয়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তারপর ক্যাসি আর বেন দেখে যে সেই কাকড়া কন্টেনার কেটে তার ভেতরে ঢুকে গেছে এবং ভেতরে থাকা লোকগুলোদের উপর সেই কাকড়া হামলা করেছে। সেই লোকগুলো তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে কাকড়াদের মারার চেষ্টা করে, কিন্তু কাকড়াদের সংখ্যা অনেক বেশি থাকায় তারা তাদের সামনে টিকতে পারে না। যাই হোক, পরদিন সকালে জুলিয়ানের জ্ঞান ফিরে। সে দেখতে পায় তার দুই ছেলে মেয়ে সেখানে নেই। সে খুব ভয় পেয়ে যায়, কারণ জায়গাটা এত বিপজ্জনক আর দুর্গম ছিল যে এখানে যে কেউ সহজেই মারা যেতে পারত। জুলিয়ান তাদের হারানোর ভয়ে কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক তখনই দূরে সে ক্যাসি আর বেনকে আসতে দেখে, যারা আসলে খাবার আর অস্ত্রের খোঁজে গিয়েছিল। যাই হোক, এখন এখানে সেই কাঁকড়াও ছিল না, কারণ তারা সামনে চলে গিয়েছিল। এটা দেখে জুলিয়ানের মনে শান্তি ফেরে। এখন জুলিয়ান কাঁকড়ার কামড়ের ক্ষতটা সারিয়ে তোলে, আর বেন তার জোগাড় করা অস্ত্রগুলো ঠিক করে নেয়। এরপর জুলিয়ান সেই ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। সে জানায় তার উপর একই রকম সামুদ্রিক জীবেরা হামলা করেছে এবং সে খুব বেশি আহত, তাই সে তাদের সাহায্য করতে পারবে না। সেই সাথে সে জুলিয়ানকে এটাও জানায় যে সমুদ্রের পানি আবার তার আগের জায়গায় ফিরে আসতে চলেছে, আর সেজন্যই সেই সামুদ্রিক জীবেরা আবার এখানে ফিরে এসেছে। অন্যদিকে সেই সাবমেরিন পর্যন্ত যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে সেটাও তারা বুঝতে পারছিল না, কারণ তাড়াহুড়োই তাদের ম্যাপটাও কোথাও পড়ে গিয়েছিল। তাই ক্যাপ্টেন তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে, আর বেন সেটা দেখতে পায়। তারা এখন দ্রুত সাবমেরিনের দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানো তাদের কাছে প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কারণ সেখানে পৌঁছানোর আগেই তাদের একটা বিষাক্ত বর্জ্য এলাকা পার হতে হতো, যেখান দিয়ে যাওয়ার সময় তারা অসুস্থ হয়ে যেতে পারত, এমনকি তাদের মৃত্যু হতে পারত। এখন ক্যাসিরও তার মায়ের উপর সন্দেহ হতে শুরু করেছিল যে সে তাদের বাঁচাতে পারবে কিনা। তাই ক্যাসি তার মায়ের সাথে তর্ক শুরু করে, আর জুলিয়ান তার বাচ্চাদের ধমক দেয় এবং বলে এগিয়ে চলো। আর এখান থেকে সামনে বাড়তে গিয়ে তাদের ভাগ্য আরো খারাপ হয়ে যায়। সেখানে ভূমিধস শুরু হয়,
যেখানে জুলিয়ান সে সবার পেছনে ছিল। তার সামনে একটা বড় পাথর এসে পড়ে এবং সে সেখানেই আটকে যায়। এখন ক্যাসি তার মা ছাড়া সামনে এগোতে চায় না। কিন্তু জুলিয়ান তাকে কসম দিয়ে বলে যে সে যেভাবেই হোক তার ভাইকে বাঁচাবে। আর সেজন্য ক্যাসি তার ভাইকে নিয়ে সামনে এগোতে শুরু করে। যখন তারা সাবমেরিনের কাছে পৌঁছায় তখন তারা সেখানে কাউকে দেখতে পায় না। তারা জোরে জোরে সাবমেরিনের দরজা ধাক্কাতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে একজন ক্যাপ্টেন আসে যে মারাত্মকভাবে আহত ছিল। ক্যাপ্টেন তাদের জানায় যে দেখো, এখন তার বাঁচার সম্ভাবনা বেশি নেই আর সাবমেরিনে ৩ জন বসতে পারবে। এই কথা শুনে ক্যাসি তাড়াতাড়ি পেছন ফিরে জুলিয়ানের দিকে দৌড় দেয়, যেখানে আবারও সেই কাকড়াদের বন্যা আসতে শুরু করেছিল। আর জুলিয়ান তার বন্দুক দিয়ে সেগুলোকে গুলি করতে শুরু করে। কিছুক্ষণ পরেই তার গুলি শেষ হয়ে যায়। এখন কোনো কাকড়া এসে তার উপর হামলা করার আগেই ক্যাসি তার উপর থেকে হাত বাড়িয়ে দেয়। আর অবশেষে তার সাহায্যে জুলিয়ান ওখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তারা তাড়াতাড়ি দৌড়ে সাবমেরিনের কাছে চলে আসে। এখন তারা বেশি সময় নষ্ট না করে সাবমেরিনের ভেতরে ঢুকে পড়ে। আর সে ভয়ানক কাকড়াদের বন্যাও তাদের পেছনে ছিল। আর তখনই একটা বিশাল ভয়ানক সামুদ্রিক ঢেউ তাদের দিকে আসতে দেখা যায়, যেটা প্রায় ১০০ ফুট উঁচু ছিল। দেখতেও ভয়ানক লাগছিল। সেটা খুব জোরে এসে তাদের সাবমেরিনে ধাক্কা মারে, যাতে তারা অজ্ঞান হয়ে যায়। জুলিয়ানের যখন জ্ঞান ফেরে তখন আশ্চর্যের ব্যাপার ছিল যে তাদের সাবমেরিনটা পানির নিচে ছিল না, বরং সমুদ্রের সেই বিশাল ঢেউ তাদের সাবমেরিনটাকে ভাসিয়ে একটা শহরে নিয়ে এসেছিল, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে গেছে। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমেই এই সিনেমা বা গল্পটা এখানে শেষ হয়ে যায়।